কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো থমথমে খাগড়াছড়ি ১৪৪ ধারা প্রত্যাহার। মালিক আটকের খবরে ৫৫ ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার শ্রমিকদের, মানুষের ভোগান্তি। ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সিরাজগঞ্জের কলেজ ছাত্র আসিফ ও শাহিনের খোঁজ এখনো মেলেনি, পরিবারের অভিযোগ দায়ের। এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহে সবার শ্রদ্ধা, জানাজা সম্পন্ন, নেওয়া হচ্ছে কিশোরগঞ্জে। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। খাগড়াছড়ির কলেজ শিক্ষক আবুল হাসনাতকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি সদর ও আশপাশ এলাকায় জারি করা অনির্দিষ্টকালের ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। সকাল থেকে সীমিত সংখ্যক দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে, অভ্যন্তরীণ সড়কেও খুব কম যানবাহন চলাচল করছে। পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনীর টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার দুপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পরপরই এলাকায় দুপক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এর মধ্যে গতকাল শহরের পানখাইয়া পাড়া ও সড়কের মগের চা দোকান এলাকা, মহাজন পাড়ায় অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। একটি ক্লিনিকও ভাঙচুরের শিকার হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জারি করা ১৪৪ ধারা আজ বিকাল থেকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। একটা বাঙালি দোকান করছে, একটা বাঙালির দোকান নষ্ট করছে, একটা বাঙালি দোকান হামলা করছে। বাছাই করে করে কেন পাহাড়ের দোকান ভাঙে, সেটা তো একবারে উদ্দেশ্য প্রণোদিত মতো বোঝা যাচ্ছে। দোকানপাট যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে, আর যেগুলো নিতে পারে না সব আগুন লাগাই দিছে। তালা ভাঙিয়ে মালসাবানা সবগুলা লুটপাট করে নিয়ে গেছে, সব ভাঙচুর করছে আর সবগুলা মাদক করে নিয়ে গেছে। স্যার, পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে হয়তো আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি আমরা দ্রুতই। যে ঘটনা হয়েছে তাতে 2টা মামলা হয়েছে, আরেকটা মামলা হবে। দীর্ঘ ৫৫ ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী তৈরি পোশাক শ্রমিকরা। পুলিশ জানায়, বার্ডস গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোস্তফা আনোয়ারকে আটকের পর বেলা ১টার দিকে সড়ক ছেড়ে দিয়ে আলোচনার জন্য কারখানা প্রাঙ্গণে সমবেত হন শ্রমিকরা। সার্ভিস বেনিফিট সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গত সোমবার থেকে আশুলিয়ার বাইপাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে জনভোগান্তি চরমে ওঠে। অবরোধ তুলে নেওয়ায় স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। শিল্প পুলিশ আশুলিয়া এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান, মালিক পক্ষকে কারখানায় নেওয়া হচ্ছে, সেখানে মালিক ও শ্রমিক পক্ষকে মুখোমুখি করা হবে। শ্রমিকদের পাওনা পরিশোধে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলেও তিনি জানান। এদিকে গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকার একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। গাজীপুরে ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া এলাকায় সকালে চাকুরি প্রত্যাশী কিছু শ্রমিক বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপরই যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সিরাজগঞ্জের কলেজ ছাত্র আসিফ ও শাহিনের খোঁজ এখনো মেলেনি। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মর্গে থাকা আগুনে পোড়া 2টি মরদেহ নিয়ে সন্দেহ পরিবারের। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। ছেলের ছবি নিয়ে বিলাপ করছেন আসিফের মা। এই তো আসছি বলে ঘর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে আর ফেরেনি। এখনো ছেলে আসিফের কোনো খোঁজ পাননি। একই অবস্থা সিরাজগঞ্জ পৌর এলাকার শাহিন শেখের। সন্তান না ফেরায় পিতামাতার কান্না থামছেই না। আসিফ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা 15 বসন এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।
আর শাহিন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা। সে এবছর এসএসসি পাশ করেছেন। 4 তারিখ যে আসলো ওই দিনকেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছি, চাল আর বাইতেছে নাই কে আর বাইতে আইসে নাই এই বন্ধুর চাল আসে না 3 মাস ধরে বেশি আগে। সকাল 10টার পরে যে ফোন দিয়ে ফোন আর ধরে না, তারপরে থেকে আমার বাবার আর খোঁজ আমি পাইতেছি না। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসিফ ও শাহিন তাতে যোগ দেন। 4 আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনির বাড়িতে আগুন দেওয়া হয়। পরে সেখান থেকে 2 যুবকের পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি 2টি লাশ আসিফ ও শাহিনের। তবে পুলিশের দাবি ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে মরদেহ 2টি আসলে কার। এনটিভি নিউজ ডেস্ক। এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এরপর জাতীয় প্রেস ক্লাব ও তার কর্মস্থল এনটিভি কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় লাশবাহী অ্যাম্বুলেন্স। সেখানে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি চলছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং ডিএমপি কমিশনার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মৃত্যু চিরন্তন, তবে অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের এমন মৃত্যুতে শোকাহত তার পরিবার, এনটিভি পরিবারের সদস্য সহ সাংবাদিক সমাজ। বুধবার জানাজা ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয় তার মরদেহ। এ সময় শোকাবহ পরিবেশে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সাংবাদিক পেশায় দীর্ঘদিনের সহযোদ্ধারা। তার ছেলেও জাতীয় প্রেস ক্লাব নিয়ে তার বাবার আবেগের কথা জানান। দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিলেন। লাস্ট মনে হয় ম্যানেজিং কমিটির ইলেকশনের জন্য যে পরিমাণ এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেছে, আমি মনে হয় দেখি নাই বাবাকে ওইরকম অবস্থায় আগে। তো বলতে চাই যে আমার বাবা সত্যি মানে ভালো মানুষ ছিলেন। তো তার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ সময় সীমান্ত খোকনের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ। সীমান্ত খোকন এনটিভি পরিবারের একজন সদস্য ছিলেন এবং আজকে আমরা আমার এনটিভির পরিবারের একজন সদস্যকে হারিয়েছি এবং আপনারাও আপনাদের বন্ধুকে হারিয়েছেন। উনি আর ফেরত আসবেন না, তারপরেও বলতে হয় সীমান্ত খোকন এনটিভিতে সবসময় থাকবেন, আমাদের মাঝেই থাকবেন। আর ওরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি অনুরোধ করব আপনারা ওনাকে মাফ করে দেবেন। পরে বাদ জোহর ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ প্রিয় কর্মস্থল এনটিভি কার্যালয়ে নেওয়া হয়। এক যুগেরও বেশি সময় ধরে এ টেলিভিশনে কর্মরত ছিলেন তিনি। তাকে এভাবে বিদায় জানাতে হবে মানতেই পারছেন না সহকর্মীরা। দ্বিতীয় জানাজায় এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ চ্যানেলের বিভিন্ন বিভাগে কর্মরতরা অংশ নেন। সকলের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে তারা কোনোভাবেই তার এই অসময় চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না। তিনি নামাজি মানুষ ছিলেন, ক্রিয়েটিভ মানুষ ছিলেন, সর্বোপরি তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তার রুহের মাগফিরাত দিক এবং দেশবাসীর জন্য আমরা তার জন্য দোয়া কামনা করছি। এরপর তার মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইশ উপজেলার দামিহা ইউনিয়নে। তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হবে সীমান্ত খোকনকে। মঙ্গলবার ঢাকার শান্তিনগরের বাসায় মারা যান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে মন্দিরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহালয়া। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে ধরণীতে। শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী 9 অক্টোবর থেকে। অশুভ শক্তির বিনাশিনী দেবী দুর্গার আগমন ধ্বনি মর্তে। স্বর্গলোক থেকে মর্তে মহামায়ার দেবীর আগমনের ক্ষণ গণনা শুরু হয়েছে। পূর্বাহ্নে চণ্ডীপাঠ, ঘট স্থাপন আর প্রার্থনা মন্ত্রে ছিল দেবী আগমনের আবাহন। পুরাণ মতে মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দুর্গার সৃষ্টির বর্ণনা আর দেবী বন্দনা সুরে মোহিত হয় ভক্তের হৃদয়। 13 অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব। সকল অশুভ শক্তির বিনাশে এবার দেবী দুর্গা মর্তে আসবেন পালকিতে চড়ে, ফিরবেন গজে করে। এদিকে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উস্কানি রয়েছে দাবি করে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেছেন, যে কোনো বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। সকালে রাজধানী কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। র্যাব পরিচালক বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। নাশকতার কোনো চেষ্টা হলেই সেটা মোকাবেলায় সংস্থাটির সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতারা কলকাতায় পালিয়ে যাওয়ার বিষয়ে র্যাব কিছু জানে না বলে জানান সংস্থাটির এই কর্মকর্তা। একই সঙ্গে সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। এছাড়া গুলশানে জোড়া খুনের ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মোহাম্মদ রুমনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় র্যাব। 5 আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় 1170 জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। ছাত্র জনতার উপরে যে গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে, র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার, তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় 10 জনকে গ্রেফতার করেছি। পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে, কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে, বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব। শরীয়তপুরের নড়িয়ায় বলগেটের ধাক্কায় কৃত্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতু ভেঙে একজন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি বালু ভর্তি বলগেট ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সাথে ধাক্কা লাগে। এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেতুর উপরে কাজ করা অবস্থায় এক নির্মাণ শ্রমিক আহত হয়। এই ঘটনায় বলগেটের চালক হাসান হাওলাদার ও সোহেল কিবরিয়াকে আটক করা হয়েছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুট বেইলি সেতুটি নির্মাণ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। দেশের ব্যবসায়ীরা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রফতানি কার্যক্রম এগিয়ে নিতে পারে তার ত্বরান্বিত করা কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় তিনি কথা বলেন। আব্দুর রহমান বলেন, আমদানি রফতানি কার্যক্রম উন্নত ও সহজ করতে পারলে বন্দরের আন্তর্জাতিক রেটিংয়ের মান উন্নয়নের পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এছাড়া বন্দরকে গতিশীল করতে অফডকের ব্যবহার বাড়ানোর সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা ব্যবসায়ী তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রপ্তানি কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারে সেটাকে ফ্যাসিলিটেট করা, এটা আমাদের কাস্টমসেরও মূল উদ্দেশ্য, আমাদের বন্দর কর্তৃপক্ষেরও মূল উদ্দেশ্য। এবং আমরা যদি এই সার্ভিসটাকে ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের বন্দর কর্তৃপক্ষের যে ইন্টারন্যাশনাল রেটিং আছে সেই রেটিংটা ইমপ্রুভ হবে। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে। এ সময় তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ
তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করেছিল র্যাব। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। বিচারক সাজ্জাদ হোসেন তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল চট্টগ্রামের খুলশী এলাকার বাসা থেকে সাবেক এমপি ইকরামুল চৌধুরীকে গ্রেফতার করা হয়। ইকরামুলের বিরুদ্ধে নোয়াখালীতে হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। নাটোরের সিংড়ায় 2018 সালে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি কর্মীদের ওপর হামলা ও ভাঙচুর, যানবাহন ভাঙচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ 4 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার সাহা ও সদস্য আদেশ আলী সর্দারকে গ্রেফতার করা হয়। এই মামলায় প্রধান আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। 2018 সালের 9 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর প্রচারণাকালে উপজেলার রাখালগাছা এলাকায় তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এই ঘটনায় চলতি বছরের 5 সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী পলকসহ 14 জনের বিরুদ্ধে মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সম্প্রতি তেরোকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করেন মেম্বার নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে 10 টাকা চায় নয়ন। এতে জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের 30 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের রূপগঞ্জ বাজারের কাঁচা বাজার, ডিম বাজার ও মাছ বাজার সহ হোটেল রেস্তোরাঁয় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় রূপগঞ্জ বাজারের একটি মুদি দোকানে দ্রব্যমূল্য চার্জ না থাকায় ও বিভিন্ন অনিয়ম করায় 3 দোকানিকে 7,700 টাকা জরিমানা করা হয়। ত্রাণ চায় না, তিস্তা পাড়ের মানুষজন বাঁচতে চায়। এই স্লোগানে আজ তিস্তা নদী এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদ। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। সকালে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার মহিপুরে তিস্তা নদীর পাড়ে প্রায় 2 ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে তিস্তা পাড়ে বসবাসকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ যোগ দেন। আন্দোলনকারীরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভারতকে খুশি রাখতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি। এর ফলে প্রতি বছর তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ বন্যা ও নদী ভাঙনের শিকার হয়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছে বিএনপি। বিকেলে পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো থমথমে খাগড়াছড়ি, 144 ধারা প্রত্যাহার। মালিক আটকের খবরে 55 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার শ্রমিকদের, মানুষের ভোগান্তি। ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সিরাজগঞ্জের কলেজ ছাত্র আসিফ ও শাহিনের খোঁজ এখনো মেলেনি, পরিবারের অভিযোগ দায়ের।
এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহে সবার শ্রদ্ধা, জানাজার সম্পন্ন নেওয়া হচ্ছে কিশোরগঞ্জে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।